আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছে। নতুন আরেকটি রেসিপি অলরেডি থাম্বনেল অথবা কন্টেন্ট দেখে বুঝে গিয়েছেন। আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করে নিব যেটা খুবই ক্রিস্পি হয় এবং খেতেও খুব ভালো লাগে। বিকেলের স্ন্যাক্স বা যখন তখন এই রেসিপিটি বানিয়ে খেতেই পারেন। যাই হোক, শুরু করে ফেলি আজকের রেসিপির জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে। তার আগে বলে নিচ্ছি, বাদাম অবশ্যই শরীরের জন্য অনেক ভালো। রেগুলার 10 থেকে 12টি বাদাম খাওয়াটা কিন্তু ভালো। যাই হোক, আজকে আমি পিনাট যেটাকে বলে এরকম চায়না বাদাম অথবা দেশি বাদাম দিয়ে মশলা ফ্রাই করে নিব, যেটা এতটাই ক্রিস্পি হয়, যেটা ফার্স্টই দেখিয়ে নিয়েছি যে কতটাই কুড়মুড়ে হয়েছে। আজকে আমার এই রেসিপিটি যদি ফলো করে বানিয়ে থাকেন, আপনারাও ঠিক এরকম কুড়মুড়ে বাদাম ভাজা পেয়ে যাবেন, বাট মশলা কুড়মুড়ে বাদাম ভাজা। যাই হোক, এজন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণের মতো বেসন। আজকে আমি বেসন দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়াতে অনেকটাই ক্রিস্পি হয়। ব্যাস দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আছে এখানে হলুদ, মরিচ, চাট মশলা, ধনিয়া, জিরার গুঁড়ো। তো এগুলো আমি সবগুলি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এবার আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণের মতো, এবং সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণের মতো লবণ। যেহেতু আমি পরে একটা মশলা বানাবো, তাই লবণটা এক্ষেত্রে কিছুটা কম দিয়েছি। লবণটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আজকের বাদাম ভাজাতে বাদাম ভাজার মশলাটাও শেয়ার করে নেব কিভাবে বানাতে হয়। যাই হোক, সবগুলি উপাদান ভালো করে চেপে চেপে মিক্সড করে নিচ্ছি বেসনের সাহায্যে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একটু শুকনো শুকনো আছে, এ পর্যায়ে একটু দেখিয়ে নিচ্ছি। আমি বাদামগুলোকে ঢেলে দিচ্ছি। আজকের আমি এখানে 1 কাপ পরিমাণের মতো বাদাম নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণের মতো বাদাম কিন্তু অনেক পরিমাণেরই হবে, যেটা দেখিয়ে নিব। বেশ, এবার বেসনের যে উপাদানগুলো রেডি করে নিয়েছি ওইটার সাথে বাদামগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি। অল্প একটু পানি দিতে হয়েছে, দেখতেই পেয়েছেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো নর্মাল টেম্পারেচার পানি দিয়েছি। এখানে জাস্ট অল্প একটু পানি দিতে হয়েছে, কারণ যে মশলাটা আমি ইউজ করেছি এগুলি বাদামের সাথে ভালো করে মিশে যাওয়ার জন্য। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যাতে করে বেসনের সব মশলাগুলি বাদামের গায়ে অ্যাডজাস্ট করে ফেলে। আমি কিছুক্ষণ এভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। ব্যাস, এখন একটু আঠা আঠা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এই আঠা আঠা ভাবটাকে রিমুভ করার জন্য আরও অল্প একটু বেসন উপরে ছিটিয়ে দিচ্ছি যতটুক লাগে। আমার আবারও 2 টেবিল চামচ পরিমাণের মতো বেসন লেগেছে। এ পর্যায়ে আমি শুকনো বেসনটা দিয়ে আলতো আলতো করে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। এতে করে যখন আমি তেলের মধ্যে ছেড়ে দিব এই বাদামগুলোকে হাতের মধ্যে লেগে থাকবে না, একদম ঝরঝরে হবে, এবং তেলের মধ্যে সেই ঝরঝরে বাদামগুলি সুন্দর হয়ে ক্রিস্পি করে ভেজে নিব। সেটাই দেখতে পাবেন। অলরেডি দেখিয়েই ফেলেছেন যে আমি ঝরঝরে করে ফেলেছি এরকম বেসন দিয়ে। ব্যাস, এবার কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে ভাজার জন্য। তো আমি এখন ভাজার জন্য আপনাদের একটু দেখিয়ে নিই। এরকম পর্যায়ে চলে আসলে পারফেক্ট হবে এই বাদামগুলোকে ভেজে নেওয়ার। তা না হলে দলা পেকে যাবে, একটার সাথে একটা লেগে থাকে। তাই আমি একটু রেডি করে নিয়েছি, কিভাবে সেটা দেখিয়ে নিয়েছি, যেটা অবশ্যই আপনি অ্যাপ্লাই করে ফেলবেন। ব্যাস, এবার তেলটা হালকা গরম হয়েছে, আমি 1 মচ করে করে তেলের মধ্যে ছেড়ে দিব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর একটু যদি দলাও পেকে থাকে, সেটা কিন্তু নর্মালি দলা পেকে থাকে। একটু স্প্যাচুলা বা ঝাঁঝরি দিয়ে যদি একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়, এত করে বাদামগুলিও খুব সুন্দর ঝরঝরে থাকে। ব্যাস, আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এটা হতে আমার টাইম লেগেছে 2 থেকে 3 মিনিট। চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে লো পর্যায়ে রাখতে হবে, কখনোই বাড়ানো যাবে না। এতে করে বাদামটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি অনবরত নাড়িয়েই নিচ্ছি আর আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, এখনও কিন্তু 80% হয়ে গিয়েছে। আরও 20% ভাজার জন্য আমি আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ব্যাস, এবার সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে।
বাকি বাদামগুলো আমি দিয়ে দিয়েছি। আমার 1 কাপ মেজারমেন্ট কাপের বাদাম 2টা স্টেপ লেগেছে ভেজে নিতে। ব্যাস আমার মশলা বাদাম সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু মশলা দিয়ে প্রিপারেশন করে নিব। আর সেই মশলা বানাতে কী কী লাগে সেটা দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি আমার বানানো 1 চা চামচ পরিমাণের মতো বিট লবণ দিয়ে দিয়েছি। আর 1 চা চামচ পরিমাণের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের মতো চাট মশলা আর 1 চা চামচ পরিমাণের মতো চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি। চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস এবার ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপাদান। এভাবে আপনারা মশলা পিনাট ভেজে নিয়ে এরকম মশলা উপরে দিয়ে খেয়ে দেখবেন যে কতটাই টেস্টি হয়, কতটাই ভালো হয়। এখন একটাই রিকোয়েস্ট রইল যে আপনারা এরকম পিনাট ফ্রাই করে নিয়ে মশলা উপরে দিয়ে খেয়ে দেখবেন আপনারা কতটাই উপকৃত হন। বিকেলের নাস্তা চায়ের সাথে কিন্তু খুব ভালো লাগে এরকম মশলা পিনাট ফ্রাই। আমি ঢেলে নিচ্ছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটাই কুড়মুড়ে হয়েছে। ব্যাস এই পর্যায়ে উপরে আমি মশলাগুলো ছিটিয়ে দিচ্ছি। মশলার মধ্যে লবণ সব কিছু অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আমি হাত দিয়ে একটু এলোমেলো করে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝে গিয়েছেন আজকের রেসিপিটা আপনাদের খুবই হেল্প হবে। বানিয়েছি একটু কুড়মুড়ে আওয়াজ না দেখালে হয়, তাই একটু কুড়মুড়ে আওয়াজ দেখিয়ে নিয়েছি। কেমন লেগেছে আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করেই নেবেন। আপনাদের ভালো লাগা আমাদের অনেক বড় কিছু। এতে করে নতুন নতুন রেসিপি শেয়ার করার একটু সাহস পাবো, তাই না? তো আজ এ পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।